আশা করি ভালো আছেন। আমার প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা সবার জন্য। আজকে আমার আলাপের বিষয় বাংলাদেশের জেন জি প্রসঙ্গ। আমার আজকে আলাপের বিষয় বাংলাদেশের জেন জি প্রসঙ্গে। এই জেন জি বেশ কয়েক দফা সংঘর্ষ চলছে। ছাত্রছাত্রীদের একাংশ বিএনপির পরিচালনাধীন জাতীয় ছাত্রদল, অপরাংশ জামাত পরিচালিত শিবির, দুটো দল মাঠে। ইতিমধ্যেই বেগম রোকেয়া হল, রাজশাহী, ঢাকা, নানান জায়গায় এরা মুখোমুখি হয়ে সংঘর্ষে লিপ্ত। একই একটা দেশের ছাত্র সবাই বাঙালি, কিন্তু দেখে মনে হয় এটা দু দেশের লড়াই, এবং মনে হচ্ছে রক্তক্ষয়ী শত্রুতা। একই ভার্সিটিতে পড়ে, রাজশাহীর ছেলেরা একই ভার্সিটিতে, বেগম রোকেয়া হলের ছাত্ররা একই হলের, সব ভার্সিটি একই ভার্সিটির ছেলে, কেন মুখোমুখি দুটা তো দলের হইয়া? প্রশ্ন জাগা স্বাভাবিক, কিন্তু এটা এদেশে নূতন নয়। এদেশে একাধিক পার্টির নেতৃত্বে পরিচালিত ছাত্র বিভক্ত, যতগুলো দল ততগুলো ভাগে বিভক্ত আমাদের ছাত্র সমাজ। আমাদের এই ছাত্র হয় আপনার সন্তান, না হয় আমার সন্তান, সবাই আমাদের সন্তান। ভার্সিটি একটা, ঢাকা ভার্সিটি বিভক্ত, ছাত্র বিভক্ত দুই শিবিরে। বিভক্ত দুই শিবিরে, দুই শিবির মনে হচ্ছে বাংলাদেশ ভারত, সেরকম। কি পরিমাণ মারামারি! আপনারা যারা খবর রাখেন বা মিডিয়া দেখেন, নির্মমভাবে কোনো কোনো জায়গায় শত্রু থাকলেও এ ধরনের আঘাত দেয় না। এখানে মরণঘাতী আঘাত হচ্ছে, এবং সরকারি ডিভাইডারের যে গাছ, সেই গাছের ডাল ভেঙে ছুঁড়ে মারছে, ইট পাথর ইত্যাদি। দেখে মনে হয় কি, আপনারা যারা দেখছেন, আমি অনুসন্ধান করি, আমি এগুলো প্রত্যক্ষ করি, দেখি। এই মারামারিটা নির্মম। শিবির যাদের দল, মুরব্বী দল জামাত, ছাত্রদল যাদের দল বিএনপি, শিবির তো বাংলাদেশের দল, সব বাঙালি, কিন্তু দুটা ভাগে বিভক্ত, এবং দুটা দলের ভিতরে মারমুখী সম্পর্ক। ঠিক দলের পরিচালিত ছাত্রদেরকেও সেভাবে প্রস্তুত করেছে এবং মাঠে নামিয়েছে। ছাত্রদের এখানে ফান্ডিং করছে কে? এই আন্দোলনে টাকা দিচ্ছে কে? এখনো কোনো মৃত্যুর খবর জানা যায় নাই। তবে জুলাই বিপ্লবের সময় আমি একাধিকবার শুনেছি, বিদেশ থেকে বারবার ফোন আসতেছে, লাশ কি পরিমাণ পড়েছে, এখনো লাশ পড়ে না কেন? একাধিক বিদেশ থেকে এই খবরগুলো এসেছিল বাংলাদেশে।
এবং তারা ওখানে হিসাব রাখছে লাশ লাশ পড়তেছে কিনা, এবং জিজ্ঞাসা করতেছে লাশ পড়তেছে কিনা। এ হয়েছে বাংলাদেশের রাজনীতির অবস্থা। আজকেও লাশ পড়ে নাই, কিন্তু লাশ না হলে এটা জমবে না। আমরা ওই আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীনও এরকম দেখেছি, শিবিরের রক কেটেছে, শিবিরকে পিটিয়ে হত্যা করেছে, শিবির আবার ছাত্রলীগদের রক কেটেছে, পিটিয়ে হত্যা করেছে। এখন প্রশ্ন, একই ভার্সিটির ছাত্রদের ভিতরে এই বিভক্তিটার জন্য দায়ী কি ছাত্র সমাজ না ছাত্রদের অভিভাবক? এখানে দায়ী হলো রাজনৈতিক দলগুলো। এখানে ছাত্রদেরকে মাঠে নামিয়ে তাদের রাজনৈতিক গদি রক্ষা করতেছে ছাত্র দলের লোকেরা। শিবিরকে যত খুন করতে পারবে, কোণঠাসা করতে পারবে, বিতাড়িত করতে পারবে, তত তারেক সাহেবের চেয়ার মজবুত থাকবে, গদি অনড় থাকবে, লড়বে না। আর জামাত যেহেতু ক্ষমতায় আসতে চাচ্ছে, ভালো, ক্ষমতায় আসেন, আপনার জামাত দিয়ে লড়াই করান। জামাতের একটা লোক এখানে নাই, শিবির কেন, ছাত্রদের কেন এখানে এই যে বিএনপির বিরুদ্ধে লাগিয়েছেন? বিএনপির কাছে এক প্রশ্ন, আপনার গদি ঠিক রাখতে হলে, আপনার শাসন ব্যবস্থা ঠিক রাখতে হলে আপনার বিএনপি দিয়ে মাঠে নামান। বিএনপি জামাত ইসলাম লড়াইটা করুক। আমরা আমাদের ছাত্রদেরকে পাঠিয়েছি লেখাপড়া করার জন্য, আমাদের সন্তানদেরকে আপনি ব্যবহার করতেছেন কার কাছে পারমিশন নিয়ে? আমার কাছে পারমিশন নিয়েছেন? আমার ছেলেরা মেয়েরা ভার্সিটি যাবে লেখাপড়া করতে, তাদেরকে কেন আপনারা মাঠে নামিয়ে আপনার শত্রুর বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন? অনুরূপ প্রশ্ন জামাতের কাছেও। আমার সন্তানকে পাঠিয়েছি আমি ভার্সিটিতে লেখাপড়া করার জন্য, সেখানে আপনার কি অধিকার আছে, বা আমার কাছ থেকে অনুমতি নিয়েছেন কিনা যে তাদেরকে ওই ছাত্রদলকে ঠ্যাঙাতে হবে, ছাত্রদলকে মারতে হবে? ছাত্রদের কাছে আমার প্রশ্ন, তোমরা একই ভার্সিটির ছাত্র, দুই ভাগে বিভক্ত কেন? তোমাদের এই রক্ত, তোমাদের এই মারামারিতে তোমাদের বাবারা লাভবান হবে না, তোমারও চাকরি হবে না, তুমিও লাভবান না। লাভবানকে তারেক সাহেবের বিএনপি বা তারেক সাহেবের রাজত্বকাল। শিবিরকে যদি প্রশ্ন করা হয়, তুমি ছাত্র, এখানে ছাত্রদলকে মারতে যে নিজে খুন হলা, মারা গেলা, তোমার এখানে স্বার্থটা কি? তোমার প্রাণ গেল, তুমি ভার্সিটি বন্ধ করে রাস্তায় মিছিল করছো, তোমার ক্লাসে তোমার শিক্ষক এসে ফিরে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে কি, শিক্ষকরা ভার্সিটিতে যাচ্ছে, যে প্রতিটি ক্লাসে যাচ্ছে, ছাত্র নাই, ছাত্ররা মিছিল করতে গিয়েছে। এখন শিবির, তুমি তোমার ক্লাস লেখাপড়া বন্ধ করে তুমি ছাত্র দলের সঙ্গে ফাইটে নামছো, তোমার এখানে লাভটা কি? বা তোমার বাবার এখানে স্বার্থটা কি? তোমার স্বার্থটা কি? ওই জামাতের নেতারা, জামাতের আমির সাহেব, অন্যরা ক্ষমতায় যাবে। আর বড় প্রশ্ন, দুই ছাত্র দলের এই আন্দোলনে যে টাকা লাগতেছে, এই টাকাটা কোত্থেকে আসতেছে? এটা ছাত্রদের ভাবা দরকার, আমাদেরও ভাবতে হবে। এবং এখানে কোনো টাকার ঘাটতি নাই, টাকা কোনো সমস্যা না। সমস্যা লাশ পড়তে হবে। লাশ যখন পড়বে, লাশকে ঘাড়ে করে আন্দোলনটা ভিন্ন মাত্রায় যোগ হবে। কাজেই বাংলাদেশের প্রতিক্রিয়াশীল দলগুলা সবসময় জেএনজি, বিশেষ করে ছাত্র যুবকদেরকে মাঠে নামিয়ে
তাদের হীন স্বার্থটা উদ্ধার করে, তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র বাস্তবায়িত করে এই কমলমতি ছাত্রছাত্রীরা। আজকে কমলমতি ছাত্রছাত্রীদের মৃত্যুর সংখ্যা কারো জানা নাই। ৭১-এর পরে এ পর্যন্ত কমলমতি ছাত্রদেরকে ব্যবহার করছে এদেশের সবকটা পার্টি, সব পার্টিগুলো এদেরকে ব্যবহার করছে। এবং ছাত্রদের সেজন্য লেখাপড়া ফ্রি হয় নাই। এবং মৃত্যুর পরে, একটা ছাত্র মৃত্যুর পরে তার বাবাকে কোনো টাকা পয়সাও দেওয়া হয় না, ক্ষতিপূরণও দেওয়া হয়নি। মারা গেলে তো আর কিছু না, কিন্তু একটা ছাত্র মেরে তার মৃত্যুর সফলতা কোথায়? এখানে একজন ছাত্র বা জেএনজি মারা গেলে জাতীয়ভাবে জাতির সফলতা কোথায়, এটা আমাদেরকে ভাবতে হবে। সফলতা জিরো। ছাত্রদের মাঠে নামিয়ে যুদ্ধ, মারামারি, হানাহানি যারা করাচ্ছে, সাফল্য তাদের, ক্ষমতা যাবে তারা। ক্ষমতায় যে 5 বছরে তাদের সব অর্থনৈতিক সমস্যা দূর করবে। কোনো ছাত্র অভিভাবক এই জন্য কিছুই পাবে না, ডেমোক্রেসি পাবে না, বাজার দর সহজ হবে না, শ্রমিক কৃষকের মজুরি কমবে না। এরা রক্ত দিল, এরা সময় নষ্ট করলো, ফসলটা কুড়াইল কারা? এদের এই যে হরতাল, মিছিল, দাঙ্গা হাঙ্গামা, প্রত্যেকটা ভার্সিটিতে ছাত্রদল শিবির যুদ্ধে লিপ্ত। যুদ্ধের ফসল হবে তো একটা রেজাল্ট হবে, তো রেজাল্টটা হয় জামাতের আমির সাহেবের পকেটে যাবে, আর না হয় তারেক সাহেবের পকেটে যাবে। প্রশ্ন থেকে যায়, এভাবে আপনারা কি কেউ দেখেছেন ইউরোপে কোনো রাজনৈতিক দলে জেএনজি ব্যবহার হয়, ছাত্র যুবক ব্যবহার হয়? পাশের একটা দেশ উদাহরণ দিলে, ভারতেও আমরা কোনোদিন দেখি নাই। ইদানিং শুরু হয়েছে, বাংলাদেশ থেকে এটা তারা শিক্ষা নিয়েছে। রাজনীতি বয়স্ক লোকদের জন্য, ভোটারদের জন্য, ওটা কোনো শ্রেণী পেশার লোকদের জন্য না। সবাই সম্মিলিতভাবে জাতীয় কোনো স্বার্থে, জাতীয় কোনো ইস্যুতে আন্দোলন হয়। এই আন্দোলন কেউ সৃষ্টি করতে পারে না। এই আন্দোলনটা স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়। স্বতঃস্ফূর্ত আন্দোলনটা এক পর্যায়ে কুচক্রী মহলরা গ্রাস করে। যেমন ওই যে দেখবেন দাঁড় কাকে গ্যারেস্তের বাড়ির থেকে মুরগিটাকে ছো মেরে নিয়ে যায়, সে কিন্তু দাঁড় কাকে মুরগিটা বাচ্চা খেতে পারে না। উঁচু গাছে বসে থাকা যে চিল পাখিটা, চিল, ওই চিলটা আবার দাঁড় কাকের মুখ থেকে ছো মেরে এটা নিয়ে যায়। কাজে স্বতঃস্ফূর্ত আন্দোলন হয় ঠিকই। স্বতঃস্ফূর্ত আন্দোলন কোনো রাজনৈতিক দলের পরামর্শে হয় না। মানুষ তার অভাব অনটন থেকে সে বিক্ষোভ প্রকাশ করে রাস্তায় নেমে, বা গোটা জাতি রাস্তায় নেমে আসতে পারে। কিন্তু ওই যে চিলে যেভাবে দাঁড় কাওয়ার কাছ থেকে মুরগিটা ছিনিয়ে নেয়, স্বতঃস্ফূর্ত আন্দোলনের ফলটাও কুড়ায় ষড়যন্ত্রকারী প্রতিক্রিয়াশীলরা। ওরা ঘাপটি মেরে বসে থাকে এবং পরে ওরা টাকা পয়সা নিয়ে আসে, এই আন্দোলনটা চালায়। এবং এখানে ওই গণবে লাশ কত পড়লো, লাশ পড়ে না কেন? এই হলো বাংলাদেশের রাজনীতি। এটা আজকে নূতন নয়। হ্যাঁ, এগুলো নূতন। অতীতের কোনো সমাজ ব্যবস্থায় ছাত্র যুবককে দেখা যায় না, জিএনজি ছিল না। এটা শুরু কখন হয়েছে? এটা পাকিস্তানের শেষের দিকে আইয়ুব খাঁ গঠন করেছিল ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন, এনএসএফ। তারপরে প্রত্যেকটি দল ক্ষমতায় এসে ছাত্রদের ভিতরে দল করে, জিয়া সাহেব করে, বঙ্গবন্ধু করছেন, জাতীয় পার্টি এরশাদ করছে, সবাই করছে। কারণ জনগণকে ডাক দিলে সহজে পাওয়া যায় না, আর জনগণ তো হিসাব নিকাশ করে।
কোমলমতি ছাত্রদেরকে সহজে পাওয়া যায়। কোমলমতি ছাত্রদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক জায়গায় পাওয়া যায়। ওখানে নিয়ে ছাত্রলীগ ঢুকিয়েছে, ওখানে যে শিবির ঢুকিয়েছে, ইসলামী ছাত্র সেনা ঢুকিয়েছে, ইত্যাদি ইত্যাদি। কাজে এই রিজার্ভ হালে বাংলাদেশের যে রিজার্ভ বাহিনী, এটা ছাত্র যুবক বললে আর ভুল হবে না। অর্থাৎ প্রত্যেকটা দলের ক্ষমতায় আসতে হলে ছাত্র লাগবে, ক্ষমতার থেকে খেদাতে হলেও ছাত্র লাগবে। এটা ভালো আবিষ্কার। প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রকারী দুরান্তদের কৌশল হিসেবে এখন আমাদের ছাত্রদেরকে নিয়ে, আমাদের সন্তানকে নিয়ে তারা রাজনীতি করে। এটা ধারাবাহিক চলতেছে দেখা যাচ্ছে, এবং দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ছাত্র সংগঠনের পিছে এরা প্রচুর টাকা ঢালে। কৃষক শ্রমিককে পায় না, পাবলিক পায় না, সবচেয়ে বেশি পায় টোকাই, বেয়ারসি, হাটে ঘাটে পথে এখানে এক ধরনের বেকার যুবক থাকে, তারা আরেকটা বড় অংশ টানতে পারে। সেটা হচ্ছে কি বেকার। বাংলাদেশের বেকার সৃষ্টি হয়েছে, এই বেকারদের একটা বিরাট অংশকে তারা পায় এবং তাদের মূল্য দেখিয়ে এই আন্দোলনে নেয়। এবং বেকাররা যদি ভাত পায়, বিরিয়ানি পায়, বাস ফ্রি পায়, সব জায়গায় যায়। কাজে এই বেকারদের ভাড়া করতেছে বর্তমান প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রকারী রাজনৈতিক নেতারা। আবার এই যে বিভিন্ন দলের যে লোক জনবল লাগে, এটার একটা কন্ট্রাক্টের ব্যবস্থা আছে। কিছু কিছু লোকেরা ভাড়া করে বাস ভর্তি করে দেয়, ট্রাক ভর্তি করে দেয়, বাস ভর্তি একটা কন্ট্রাক্ট আছে। একই ব্যক্তি, এই জেএনজিরা প্রতিটি দলে ভাড়া কাটে। আর একটা শ্রেণী আছে বেতনভুক্ত সুশীল সমাজ, বেতনভুক্ত মানবতাবাদীরা। এরা এই সমস্ত ছাত্র আন্দোলন বা জেএনজির আন্দোলনটাকে বিভিন্ন পার্টির পার্টির থেকে ঘুষ নিয়ে এরা আবার গাল ফুলিয়ে বেশ ভাবভঙ্গিদের সাথে এইগুলো অংশ নেয়, প্রচারে অংশ নেয়। হয় আওয়ামী লীগের থেকে টাকা খেয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, একই মানবতাবাদী, একই সুশীল সমাজের লোকেরা ঘুরে আবার বিএনপিতে করে। কাজে আমরা ৭১-এর পরে এদেশের ভাড়া কাটা সুশীল সমাজ, ভাড়া কাটা বুদ্ধিজীবী, এরাও এক জায়গায় বসে থাকে, এদেরও সমিতির মতো আছে। এখানে এসে এই রাজনৈতিক লোকেরা এদেরকে ভাড়া করে, এবং তাদের তো আর কোনো কাজ নাই। বুদ্ধিজীবী বুদ্ধিমানদের কামাই হয়েছে বর্তমানে ভাড়ায় যাওয়া, ভাড়া খাটার মতো। ওই দেখছেন ভাড়ায় আলেম পাওয়া যায়। হজ করতে হলে, মসজিদের ছাদ দিতে হলে, টাকা দিতে হলে বড় বড় আলেমদের ভাড়া পাওয়া যায়। চুক্তি করে নিয়ে আসে, 2 লাখ টাকা হলে এত পার্সেন্টেজ পাবেন, যে কয় লাখ হবে সেই কয় পার্সেন্টেজ পাবেন। ভাড়া খাটা আলেম, ভাড়া খাটা বুদ্ধিজীবী, ভাড়া খাটা সুশীল সমাজ, এই সব আজকে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমার প্রসঙ্গ ছিল বাংলাদেশের জেএনজি, এবং তার অ্যাকশন শুরু হয়েছে ছাত্র শিবির আর ছাত্রদল। প্রতিটি ভার্সিটিতে প্রচণ্ড লড়াই, ধাওয়াধাই, পাল্টা, রাস্তাঘাট বন্ধ, জনপথ বন্ধ। এটা কেবলমাত্র ঢাকা কেন্দ্রিক হচ্ছে, এটা চূড়ান্তভাবে সমগ্র দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং দেশের সব জেএনজি দেশের ছাত্রদেরকে এক জায়গা করবে। জুলাই বিপ্লবে যেভাবে করেছিল, তাদের দলীয় নির্দিষ্ট গোষ্ঠীর ছাত্রদেরকে ঢাকায় নিয়ে হাসিনাকে তাড়ায় দিতে সক্ষম হয়েছিল। আজকে তারেককেও ওই এক পদ্ধতিতে তাড়াবে দেখবেন। এবং জনবল এখানে তখন ছাত্র না। আমি এও দেখেছি স্কুল ড্রেস বানিয়ে, বিভিন্ন স্কুলের যে ড্রেস, ওই ড্রেস বানিয়ে অছাত্রদেরকে ড্রেস বানিয়ে
ছাত্র বানিয়ে রাস্তায় মিছিল করতে দেখা গিয়েছে। এটা মিথ্যা কথা না, এটা আমি ঢাকাতেই পরোক্ষ করেছি। জিজ্ঞাসা করছি তুমি কোন কলেজে পড়ো? আমি কলেজে পড়ি না। তোমার যে তুমি তুমি কোন স্কুলে পড়ো? যে আমি কোনো স্কুলে পড়ি না। তোমার যে স্কুল ড্রেস, বলে এটা আমাদের নেতারা দিছে। আমাদের নেতারা দিছে। কি কি দিছে? এই যে ব্যাগটা দেখেন, আর এই স্কুল ড্রেস, আর এই যে প্যান্ট, এগুলো আমাদের নেতারা দিছে। তুমি নিলা কেন? বলছে কি ঢাকায় যে আন্দোলন করলে আমাদের টাকা পয়সা দিবে, আমাদের টাকা পয়সা দিবে, আর এই ড্রেসগুলো ফ্রি দিছে। ষড়যন্ত্র, রাজনীতিতে যে দেশের ষড়যন্ত্র আশ্রয় নেয় সেই দেশের কোনো ফিউচার থাকে না। কাজে বাংলাদেশের রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি। এটা পাকিস্তান থেকে এসছে, এটা হঠাৎ বাংলাদেশের নতুন না। বা ৭১-এর পরে এই ষড়যন্ত্রটা তীব্র হয়েছে। ৭১-এর পরে এই ১৮ কোটি মার্কেটটা, অর্থাৎ ১৮ কোটি জনপদের এই মার্কেটটা বহির্বিশ্বের ভীষণ দরকার। অর্থাৎ এখানে প্রচুর বেকার পাওয়া যায়, মানুষ ভাড়া করতে পাওয়া যায়, এখানে কাঁচামাল পাওয়া যায়, খাদ্য খাবার পাওয়া যায়, এবং এদেশের মানুষরা ভাড়া খাটতে অভ্যস্ত। কাজী ষড়যন্ত্র, সে ষড়যন্ত্র থেকে আমরা মুক্তি কবে পাবো আমি নিজেও তা বুঝি না। আমাদের এখন তারেককে তাড়াবার জন্য হাসিনা টিকিট করে ফেলেছেন। হাসিনা বেগম তারিখও ঘোষণা করছেন, রেডি হতে বলছেন সবাইকে, তোমরা রেডি থাকো। আমি ফেসবুকের খবর তো আর সত্য মিথ্যা যাচাই করার কোনো ক্ষমতা থাকে না। আমি আসবো, কিভাবে আসবো, কবে আসবো, এটা আমার ব্যাপার, তোমরা রেডি থাকো। ঈদেই দেখছি পৃথিবীর সব বৈঠক করছে, হাসিনার পক্ষে বৈঠক করছে, সব কিছু ঠিক, এবং আন্তর্জাতিক শক্তি নিয়ে উনি আসবেন। তাহলে একটা প্রশ্ন আসে, সভরেনিটি বা ডেমোক্রেসি, একটা দেশের একটা সভরেনিটি থাকে, একটা দেশের একটা স্বাধীনতা থাকে, একটা দেশের একটা ডেমোক্রেসি থাকে। আমাদের কি আছে? আমাদের দেশের নেতা খেদাতে হলে মিলিটারি লাগে এবং বিদেশি শক্তি লাগে। আবার কাউকে ক্ষমতায় বসাতে গেলে মিলিটারি লাগে, বিদেশি শক্তি লাগে। তাহলে আমার সার্বভৌমত্ব কি? আমার ডেমোক্রেসি কি? এটা কোথায় গেল? এটা কলোনিয়াল যুগে, অর্থাৎ কলোনির যুগেও এরকম ছিল না। এই এক বিচিত্র অধ্যায় শুরু হয়েছে। অর্থাৎ যে আসবে সে শক্তিতে বলীয়ান হয়ে আসবে, আর যে যাবে সে আবার পরাশক্তির কারণে তাকে দেশ থেকে চলে যেতে হবে। এটা একটা রুটিন হয়ে গেছে। যে ইঞ্জিনিয়া এতগুলো আলাপ আমার করার ইচ্ছা ছিল না, কারণ কিছুটা অপ্রাসঙ্গিক দিকে চলে গিয়েছিলাম। শুধু জেএনজি ছিল আমার প্রসঙ্গ। জেএনজি মাঠে নেমেছে, মাঠে নামিয়েছে, এর অর্থ কড়ি দিচ্ছে জামাতের আমির সাহেব, আরেক দিচ্ছে তারেক সাহেব। ষড়যন্ত্রের জন্য, গদি লাভের জন্য, গদি হারাবার জন্য টাকার কোনো অভাব হয় না। টাকার অভাব হচ্ছে কোথায়? দেশে কোনো প্রোগ্রাম নিতে পারছে না, উন্নয়ন প্রোগ্রামের টাকা নাই, উন্নয়ন প্রোগ্রামের কোনো টাকা নাই। সারের দাম বৃদ্ধি, মিল কারখানার মজুরি দিতে পারতে মজুরি দেয় না, লোকাল মানুষের অর্থনৈতিক সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি হাঁটতে হাঁটতে এই একটা স্যানিটারি দ্রব্য সামগ্রী করে ওখান দিয়ে হেঁটে যাচ্ছি, তা আমাকে ডাক দিল, দাদা আমাদের একটা প্রশ্ন আছে। তা আমি গেলাম রাস্তার পাশে। দাদা কি করব এখন, আমরা যে মজুরি হয় এতে চলে না। তা আমি বললাম, স্বাধীনতা পেলেন, গণতন্ত্র পেলেন, এখন আপনাদের কাছে দুঃখের কথা কেন?
বলে স্বাধীনতা, স্বাধীনতা কি জিনিস আপনি একটু বলেন তো, স্বাধীনতা কি? তা আমি বলে, না আপনি আগে কি বুঝছেন সেইটা বলেন। ওনার নাম রশিদ। রশিদ ভাই বললো, স্বাধীনতা বলতে তো বুঝি খাওয়া দাওয়া, ভালো কাপড় চোপড় খাবো দাবো, ঘুমাবো, ছেলে মেয়েরে স্কুলে পড়াবো, স্বাধীন হলে এটা হবে। এটা আওয়ামী লীগের কথায় শুনতাম যে পাকিস্তান থেকে আমরা আলাদা হব, আমরা ভালো থাকবো, খাওয়া দাওয়া সব কিছু থাকবে, আমাদের কোনো শোষণ থাকবে না। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তার কাছে শুনেছি, আমি তখন ছোট। তাহলে স্বাধীন তো এইগুলো কিছুই হচ্ছে না। এখন তো চাল কিনতে পারি না, ওষুধ, জামা কাপড়, স্কুলের ছেলে মেয়ে পড়ানো, ওগুলো তো বাদই দিয়েছি, শুধু চাল কিনতে পারতেছি না। তো ভাবছিলাম স্বাধীন মানে এইগুলো, তো সেগুলো তো হয় নাই। তা আমি আবার বললাম, রশিদ ভাই ডেমোক্রেসির কথা বলছিলেন, গণতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্র কি? বলে এইটা তো মোটেই বুঝি না। স্বাধীনতা যেমন বুঝতাম, একটু বুঝতাম, গণতন্ত্র ভাই কিছুই বুঝি না। দাদা গণতন্ত্র কি একটু বলেন তো। না আপনি বলেন গণতন্ত্র কি। বল, গণতন্ত্র তো আমি কোথাও, শহরে গ্রামে, আমি যশোরে কিষাণ বেচতে যাই, নানান জায়গায় যাই, আমি তো কোথাও গণতন্ত্র দেখি না, আর বুঝি না যে রাস্তা দেখবো কিভাবে, আমি বুঝি, আপনি একটু বলেন। এখন একজন শ্রমজীবী মানুষের গণতন্ত্র বুঝে না, এটা মস্ত বড় কঠিন সমস্যা না? তা আমি বললাম, গণতন্ত্র কোথাও খুঁজে দেখি নেই, খুঁজেও পাই না, এই জিনিসটাই বুঝি না। স্বাধীনতা একটু একটু বুঝতাম, কিন্তু স্বাধীনের যখন হলো, স্বাধীন তো দেখি, হ্যাঁ স্বাধীন, আওয়ামী লীগের লোকদের বাড়িতে গেলে দেখা যায় ওরা স্বাধীন, বিভিন্ন পার্টির নেতাদের স্বাধীন হয়েছে, ওদের সব কিছু হয়েছে, ওদের আগে কিছু ছিল না। পাকিস্তান আমলে ওদের কোনো নাম ছিল না, আওয়ামী লীগ করে রাজনীতি করে ওরা আসেন স্বাধীন, ওদের স্বাধীন উতলায় পড়ে, স্বাধীনতা ওদের স্বাধীনতা উতলায় পড়ে, ওদের বাড়ি ঘর টাকা পয়সার অভাব নাই, ওরা স্বাধীন হয়েছে, ওইগুলো বোধহয় স্বাধীন, আমাদের কোনো স্বাধীনতা হয় নাই। তো স্বাধীন আর গণতন্ত্রের কথা বললা রশিদ ভাই, ডেমোক্রেসি তো বোঝানো একটু কঠিন হবে, তারপর সোজাসুজি বলি। ডেমোক্রেসি অর্থাৎ আপনার খেয়ে পরে জীবনযাপন করার জন্য নিশ্চিত জীবন ব্যবস্থাটা, আপনার খেয়ে পরে সেই সন্তান সব নিয়ে নিশ্চিত জীবন ব্যবস্থাটা, এটা কি আপনি পেয়েছেন? মানে কথাটা তো কঠিন হয়ে গেল বুঝে, আরো সহজ করে বলেন। বাজারে গেলে যদি আপনি সস্তায় কিনতে পারেন, আর একটু ছোটোখাটো ঘর যদি বানিয়ে থাকতে পারেন, আর যদি ছেলে পেলে পড়াতে পারেন, এরকম 5টা অধিকার মানুষের থাকে, এই 5টা অধিকারকে গণতান্ত্রিক অধিকার বলে। গণতান্ত্রিক, উনি গণতন্ত্রটা ভালো করে বলতেও পারলো না, কথা তখন বললো কি, রশিদ ভাই বললো আপনার কথাগুলো বুঝতে পারছি, কিন্তু এই তো কিছুই নাই, এখানে খাটিয়ে মজুরি দেয় না, 2 দিন পরে দেয়, 2 দিন চাল কিনে দোকানে বাকি থাকে। শিক্ষা দীক্ষার অধিকার বলছেন, শিক্ষা ওগুলো হচ্ছে না, আমার বাবাও শিক্ষিত না। তারপরে আপনার ঘর দুয়ার যেগুলো আছে সেগুলো ভালো না, ওই বহুকালের বাপদাদার রেখে যাওয়ার টিনের ঘর, ওটার উপর পলিথিন দিয়ে থাকি, নূতন করে ঘর, কাঠের দাম, লোহার দাম, এটা সম্ভব হয় নাই। চিকিৎসার কথা তো বাদই দেন, হসপিটালে বলে কি ওষুধ নাই। তাহলে আপনি যে 5টা কথা বললেন সেটা বুঝলাম, এগুলোকে গণতন্ত্র বলে? হ্যাঁ, এগুলোকে গণতান্ত্রিক অধিকার বলে। রশিদ ভাই আপনি বুঝলেন? হ্যাঁ বুঝলাম, তাহলে তো আমাদের কিছুই পাই নেই। হ্যাঁ পেয়েছে, যা দেখি এই দেশে যারা রাজনীতি করে তারা সবগুলো পেয়েছে, খাদ্য খাবার, ভালো ঘর দুয়ার, টাকা পয়সা সব তারা পেয়েছে। তাহলে তারা তো অল্প, আর আমরা কোটি কোটি মানুষ উৎপাদন করি, মানুষের খাবার তৈরি করি, রাস্তাঘাট তৈরি করি,
এগুলো তো সব মানসিকই করে দেই, আমরা তো কিছু পাই না। অনেক কথা হয়ে যাচ্ছে। এটা আমার জেএনজির ধারাবাহিক প্রথম পর্ব, এটা আমার ধারাবাহিক চলবে, বাংলাদেশের জেএনজির ধারাবাহিক প্রথম পর্ব। তো থ্যাংক ইউ, আবার আলাপ হবে। বিদ্যুৎ যায় ঘন ঘন, সমস্যা হয়। যখন আমার কোনো ভিডিওতে দেখবেন ডিস্টার্ব, তখন মনে করবেন যে এটা বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ তার কারণে সব কিছু ব্রেক হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।